ভুয়া সমাজও এখন আন্দোলনে দাঁড়ায় গেছে। এখন শুধু বাকি আছে আমাদের মতো গৃহিণী যারা, তারা আন্দোলনে দাঁড়ানো। চলেন সবাই মিলে শাহবাগে দাঁড়ায় যাই। আর শাহবাগে দাঁড়ায় গেলে আমাদের এক দফা এক দাবি, আমাদের মানে এত কাজ করানো যাবে না, আমাদেরকে পার্লারে নিয়ে যাইতে হবে, প্রচুর পরিমাণে শপিং করে দিতে হবে, আমাদেরকে এখন ঘরে আর কোনো সম্মান দেওয়া হচ্ছে না। এইগুলো নিয়ে আমাদের আন্দোলনে দাঁড়া যাওয়া উচিত। একদম মানে কি বলবো, এখন এমন একটা অবস্থা হয়েছে যে এখন সবজিওয়ালার আন্দোলনে দাঁড়ানো বাকি আছে, দারোয়ানরা আন্দোলনে দাঁড়ানো বাকি আছে। চারপাশে শুধু আন্দোলন আর আন্দোলন। বুয়াদের কথা শুনে তো হাসতে হাসতে আমাদের পেটে মানে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। তাদেরকে নাকি আপা ডাকা হয় না, তাদেরকে নাকি নাম ধরে ডাকা হয় না, তাদেরকে নাকি মাসের শেষে ঠিকমতো বেতন দেওয়া হয় না, তাদেরকে নাকি কোনো সম্মান দেওয়া হয় না, তাদেরকে নাকি ছুটি দেওয়া হয় না। আমি তো ভাই মানে যতজনের সাথে কথা বলি বা এই পর্যন্ত যতজনকে আমার বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে রাখছি, কাউকে আমি কোনো দিন বুয়া বলে ডাকি নাই। আমি কখনোই তাদেরকে হয়তো একটু বয়স বেশি হইলে খালা, না হলো নানি, না হয় দাদি, না হয় আপা, না হয়তো অমুকের মা তমুকের মা বলে ডাক দেওয়া হয়েছে। কোনোদিনও কোনো বুয়াকে আমাকে বুয়া বলে ডাকা মানে দেখি না। হাতে গোনা কয়েকজন হইতে পারে যে হয়তো বা মানে এরকম করে ডাকে, কিন্তু বেশিরভাগই কিন্তু দেখা যায় আপা, খালা, নানি, চাচি, মামি, ফুফু বলে ডাক দেয়, বা অমুকের মা তমুকের মা বলে ডাক দেয়। তারপরে ওনারা যে দাবি নিয়ে আসছে যে ওনাদেরকে নাকি মানে ছুটি দিতে হবে, সাপ্তাহিক একটা ছুটি দিতে হবে। ভাই তোদের তো কোনো ছুটির কোনো শেষ নাই। তোরা তো মনে করে যখন ইচ্ছে তখন ছুটি নিয়ে নিস। হুট করে দেখা যাবে যে সকালবেলা কাজে আসে নাই বা বিকালবেলা কাজে আসে নাই। কি হয়েছে, ওই বরিশালে ঘূর্ণিঝড় হয়েছে, এই জন্য ওনার বাসায় ঢাকাতে পানি উঠে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে মানে ওনাদের যে মাসিক বেতন প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন বন্ধ দেওয়ার পরে বা 2 দিন বন্ধ দেওয়ার পরে একদম কাটা কাটা তাদের মাসিক বেতন দিতে হবে। এরপরে আজকে মনে করেন ওনার পান শেষ, কালকে ওনার ছেলের এটা লাগবে, তারপরের দিন ওনার মেয়ের এটা লাগবে, এরপরে একটু নুন আছে নাকি, আজকে একটু তেল আছে নাকি, তারপরের দিন একটু ডাল আছে নাকি, আজকে খুব মাছ খাইতে ইচ্ছা করছে, আজকে খুব গরুর মাংস খাইতে ইচ্ছা করছে। তারপরে তো মনে করেন হুট হাট এই বাসায় ওই বাসায় আপনার বদনাম, আপনার ঘরের মধ্যে আপনার হাজব্যান্ড আপনার সাথে কী করছে, আপনার পাশের বাসায় কী করছে, এই বাসাটা ওই বাসায়, ওই বাসাটা এই বাসায়, তারা অনবরত বলা চাইতেছে। এরপর ওনাদের এত আন্দোলন কিসের বুঝলাম না। ওনাদের সঠিক সম্মানটা অ্যাকচুয়ালি কীভাবে দেওয়া হবে? আমি তো মনে করি ওনাদেরকে মাসে শেষে বেতন দেওয়ার পর বেশিরভাগ কাজ যেহেতু আমাদেরকেই করতে হয়, আমাদের একটা আন্দোলনে দাঁড়ানো উচিত। ওনাদের কথা শুই না আমি হাসবো না কানবো, আমি আসলে বুঝতে পারতেছি না। আপনি বুঝেন যে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে একদিনের ভিতরে 6 মিলিয়ন ভিউ হয়ে গেছে তাদের আন্দোলনের ভিডিও। কি পরিমাণ মানে টপিক তাদের, আর কি পরিমাণ কথার বাহার, যে শুই না হাসতে 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 আমার অবস্থা পুরো খারাপ। যাই হোক, বুয়া কমিটির কথা বাদই দেই, ওনাদের কথা তো বলে লাভ নাই, কারণ এক একজন বুয়া যে পরিমাণ ইনকাম করে, তারপরে তো চুরি চামারি আছেই। এগুলা বললে তো আর মনে করেন দিন রাত শেষ নাই। তো এইসব আমরা বলতে না যে, কারণ পৃথিবীতে প্রত্যেক বাসার মানুষও একরকম হয় না, প্রত্যেক বাসার বুয়াও একরকম হয় না। তো আসলে সবাই একরকম না। এখানে যে আসলে কী হইতেছে পুরো বাংলাদেশে আমরা কেউই জানি না। সকালবেলা হচ্ছে জম্পেশাটা পিঠা বানাইছিলাম, এটা কিন্তু তেলের পিঠাও বলা চলে, আবার তেলের পিঠা নাও বলা চলে। কিন্তু যেই পিঠাই হোক দেখেন, আমি নারকেল দিয়ে গুড় দিয়ে মিক্স করে ময়দা দিয়ে এত মজা করে সকালবেলা নাস্তা খাইছি যে বলার মতো না। তারপরে বগুলি কেটে নিয়েছিলাম, বগুলি দিয়ে হচ্ছে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে মুরগি কেটে নেওয়া হয়েছে, মুরগি রান্না করব আলু দিয়ে। তো আলু দিয়ে মুরগি রান্না করার জন্য পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নিলাম, আর সাথে কিন্তু এলাচ দারচিনিটাও ভেজে নিয়েছি। এক একভাবে একটু ভিন্ন রকম করে রান্না করলে খেতে ভালো লাগে, এক একবার এক এক স্টাইলে একটু চেঞ্জ করে করে রান্না করলে খেতে আসলেই ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে ভাজলাম, তারপরে হচ্ছে তেলের মধ্যেই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে তারপর ভাজতেছি। তেলের মধ্যে ভাজা টাজা শেষ করে তারপর হচ্ছে এখানে মুরগিটা অ্যাড করব। এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি। তো পাকিস্তানি কক মুরগি মানে ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে পাকিস্তানি কক মুরগি রান্না করতেছি। আমি ভাই হাঁড়িতে সব কিছুরে একসাথে মিলায় ফেলি। কিসের যুদ্ধ, কিসের হাঙ্গামা দুনিয়াতে, সব কিছু একসাথে করে দেখেন কষায় টষায় নিতেছি। মুরগি মাংসটা হচ্ছে প্রথম মশলার সাথে যদি একটু কষায় নেন, তারপরে যদি ঝোল দেন, যাই দেন, অনেক ভালো লাগে। আর যদি ঝোল ছাড়া রান্না করেন, এই মুহূর্তে অল্প একটু পানি দিয়ে নিলেই কিন্তু দারুণ একটা মুরগি রান্না হয়ে যায়। তো যেখানে ছোট্ট বাচ্চা আইর মাছ, বাচ্চা
বেবি আয়ের মাছ। তো বেবি আয়ের মাছের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিব। রেস্টে রেখে রেখে রান্না করলে না রান্নাটাও মজা হয়। তো যাই হোক, রেস্টে রেখে তারপরে হচ্ছে এখানে যে তাওয়ার মধ্যে আমি মাছগুলো ভেজে নিতেছি। ভেজে নিয়ে হচ্ছে মাছগুলো রান্না করব। ইদানিং কী হয়েছে, মুখে কোনো মজা পাই না, কোনো কিছুতেই মজা পাই না। কেন যে মজা পাই না এটাও বুঝি না। আসলে কি মানে মনে হয় আন্দোলন আমার সত্যি সত্যিই করতে হবে। চারপাশে এত আন্দোলনের ভিতরে মানে আমি আন্দোলন করতেছি না বা কিছু কিছু সমাজ আন্দোলন করতেছে না, এটার জন্য মনে হয় আমাদের জীবনের মজাটা ফেরত আসতেছে না। তো যাই হোক, এই যে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি যে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন বাটা এগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন হচ্ছে এটার মধ্যে মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দিব না, দিয়ে হচ্ছে মশলাটা একটু কষায় নিব। নিয়ে যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ হচ্ছে আমি ভাই বড়লোক মানুষ, ছোট চিংড়ি খেলে আমার হচ্ছে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু বড় চিংড়ি খেলে চুলকানি হয় না। আবার বেগুন খেলে চুলকায়, কিন্তু ইলিশ মাছ খেলে চুলকায় না। আমার অ্যালার্জিটা হচ্ছে মানে ঢঙ্গি অ্যালার্জি আর কি। ঢঙ্গি অ্যালার্জির মধ্যে মানে আমার দামি দামি জিনিস খেলে চুলকানি হয় না, গরু মাংস খাইলেও চুলকানি হয় না, কিছু কম দামি জিনিস যেগুলো খাইলে আমার চুলকানি হয়। তো যাই হোক, রোগ শোক হোক, যাই হোক, বড়লোক রোগ শোক হোক, এটাই ভালো। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে আমি মানে ডালটা দিয়েই হচ্ছে এই যে কলা গাছের যে বগুলি, ওটা দিয়ে দিছি। দিয়ে হচ্ছে এটাকে কষায় নিচ্ছি, কারণ বগুলি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, ডাল সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, দুইটা মিলিয়ে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে মোটামুটি ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে এই যে নাড়াচাড়া করতেছি, দেখতেছিলাম আর কি ডাল কতটুকু মানে সিদ্ধ হয়। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এর মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে দিছি। জিরা গুঁড়া দেওয়ার পর একটু পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি, সাথে 2-1টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। দিয়ে এটা হচ্ছে যে এখন লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতো করে ভেজে নিয়ে হচ্ছে আমি যে কলা গাছের বগুলির তরকারিটা আছে ওটার মধ্যে ঢেলে দিব। এই যে দিলাম ঢেলে দেওয়ার পরে কিন্তু চমৎকার একটা স্মেল। মুরব্বীরা বলে যে বাগার দেওয়ার পরে সে তরকারি আর চুলা জাল না দিতে, চুলা নাকি তখন জাল দিলে যে বাগারের যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যায়। তো যাই দিলাম না, মুরব্বীদের কথা আমি আবার সবসময় মানি। তো ওই যে মাছ উল্টাতে যে মাছের মাথাটা গেছে ভেঙে যাওয়ার পরে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি ঝোল, হালকা মশলা। বেবি আয়ের মাছ আমি রান্না করব। খালি মনে হয় এটা রান্না করি, ওটা রান্না করি, এটা বানাই, ওটা বানাই, মানে ওই যে বললাম না, মুখে কিন্তু মজা নাই, একটু মজাও লাগে না খেতে। তো কি করব, তো যাক মাছগুলো রান্না করে নিচ্ছি। চিন্তা একটু ধনিয়া পাতা দিয়ে দিব, কিন্তু বিশ্বাস করে এখন বারান্দা যেতে ইচ্ছা করতেছে না। বারান্দা থেকে একটু ধনিয়া পাতা নিয়ে এসে তরকারিতে দিতে পারতাম। তো যাক, মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ রান্না বান্না ডান। পিঠা খাইতেছি, মাঝখানে একটা একটা করে পিঠা খাওয়া হচ্ছে আর রান্না বান্না করতেছি। তো এগুলা দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। ইদানিং এমন একটা হয়েছে যে মন খারাপ থাকলেও ভিডিওর জন্য রান্নাবান্না করতে হয়। তো আপনারা এই কষ্টের বিনিময়ে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।